প্রথমেই যে প্রশ্নটা করতে চাই, আমরা একটু ইতিহাসের দিকে যেতে চাই যে 24-এর 5 আগস্ট সাবেক সরকারের পতনের পরে যে একটা অবস্থা হয়েছিল, তাতে সবচেয়ে বেশি আমার মনে হয় মানে পুলিশকে নেতৃত্ব দেওয়ার মতো আসলে কেউ ছিল না। সে সময় আপনাকে পুলিশের ফোকাল পার্সন বা যদি বলি সমন্বয় ঘোষণা করা হলো। এই সময় বাংলাদেশের পুলিশের পরিস্থিতি কেমন দেখলেন? আপনাকে এই দায়িত্ব আসলে কে দিল? মানে আপনার 5ই আগস্টের এই ঘটনার পরে সেই থেকে 5ই আগস্ট থেকে তো পুলিশের কোনো কার্যক্রম ছিল না। 6ই আগস্ট সকালবেলা যখন আমি জানতে পারলাম যে আমাদের পুলিশের অনেক সদস্য বিভিন্ন থানায় তাদের মৃতদেহ পড়ে আছে, তাদের লাশ বিভিন্ন জায়গায় টাঙানো আছে, পোড়া দেহ মরদেহ বিভিন্ন জায়গায় পড়ে আছে, তখন মানে আমি পুলিশের একজন সিনিয়র অফিসার হিসেবে, সার্ভিং অফিসার হিসেবে মনে হলো যে আমাদের কিছু একটা করা দরকার। তো তখন পুলিশ হেডকোয়ার্টার্সে কোনো সিনিয়র লেভেলের কোনো অফিসার দায়িত্বে ছিলেন না, ঢাকা মেট্রোপলিটন পুলিশেরও কেউ দায়িত্বে ছিল না। এর মধ্যে শুনতে পেলাম যে রাজারবাগেও আপনার যারা পুলিশ সদস্য আছে তাদের মধ্যে এক ধরনের বিদ্রোহ, প্রায় 400-500 লোক সশস্ত্র অবস্থায় তারা রাজারবাগ লাইনের মধ্যে ঘোরাঘুরি করতেছে, একটা উত্তেজনা বিরাজ করতেছে। তো এই অবস্থায় আমি আমার টেলিকমে, তখন আমি কর্মরত ছিলাম পুলিশ টেলিকমে, তো আমার কয়েকজন সহকর্মী এবং আরও বিভিন্ন পুলিশের বিভিন্ন ইউনিটের আরও কিছু সহকর্মী আমরা পুলিশ অফিসার্স মেসে সকালের দিকে ইনান অ্যারাউন্ড 10:30-11টার দিকে একত্রিত হই এবং আমাদের বেশ কিছু রিটায়ার্ড অফিসারও এখানে আসলেন। তো আসার পরে আমরা চিন্তা করলাম যে আমাদের কিছু একটা করা দরকার, কারণ পুলিশের নেতৃত্বে এখন আর কেউ নাই, পুলিশও ফাংশন করতেছে না। জানতে পারলাম সারা বাংলাদেশেই খোঁজ নিয়ে দেখলাম যে বিভিন্ন অসংখ্য থানা আপনার আক্রমণের শিকার হয়েছে, সেখান থেকে পুলিশ সদস্যরা চলে গেছে, কেউ পালিয়ে গেছে। না, ভয় ঠিক না, আমি আসলে পুলিশ বাহিনীতে 34 বছর যাবত কর্মরত আছি। আমার এইটুকু বিশ্বাস আছে যে পুলিশ সদস্য যাদের সাথে আমি কর্মরত আছি বা ছিলাম, তারা অন্তত আমার ব্যাপারে অন্তত তাদের কারো কোনো ক্ষোভ বা কষ্ট নাই, বরং তারা আমাকে ভালোই জানে। আর একটা দায়িত্ববোধ থেকেই, আর তখন রাস্তায় নামা আমাদের জন্য নিরাপদ ছিল না পোশাকে। তো আমি একটা সিভিল ড্রেসে একটা প্রাইভেট কার নিয়ে প্রথমে গেলাম আমাদের যে পুলিশের যে 999, ওই 999টি আগের দিন রাতে বন্ধ হয়ে যায়। তো 999-এর যে দায়িত্বরত অফিসার ছিল তার সাথে আমি টেলিফোনে কথা বলি এবং আরও কয়েকজন লোক নিয়ে এসে 999টা চালু করি এবং ওখান থেকে আমরা পুলিশ অফিসার মেসে আসি। আসার পরে আমরা চিন্তা ভাবনা করি যে কিছু একটা আমাদের করা দরকার, যে আমাদের যারা রিটায়ার্ড সিনিয়র অফিসার ছিলেন তারা ছিলেন, আমরাও কর্মরত ছিলাম। তখন ওনারা বললেন যে তুমি একটু দায়িত্ব নিয়ে কিছু একটা করো। তখন আমি মনে করলাম যে এটাই আমার একমাত্র প্রথম কাজ হওয়া উচিত, যে পুলিশের যে সমস্ত সদস্য যারা নিহত হয়েছে, যাদের লাশ বিভিন্ন জায়গায় পড়ে আছে রাস্তাঘাটে, থানায়, বিভিন্ন জায়গায়, তো এগুলি সংগ্রহ করে নিয়ে আসা এবং তাদের সৎকারের ব্যবস্থা করা। তো অ্যাকর্ডিংলি আমি অফিসার মেসে আমরা কয়েকটা টিম করলাম, 4-5টা টিম করে এই টিমের সদস্যকে কাউকে রামপুরার দিকে পাঠালাম, কাউকে উত্তরার দিকে, যাত্রাবাড়ির দিকে, বিভিন্ন জায়গায় আমরা পাঠালাম। পাঠিয়ে তারপরে আমি আমার কয়েকজন সহকর্মী নিয়ে রাজারবাগে গেলাম পুলিশ লাইন্সের গেট আটকানো, ওরা আমাদেরকে ঢুকতে দেবে না, প্রথম রাজি হয়নি। পরে ওর মধ্যে আমার পরিচিত 2-1 পুলিশ সদস্য ছিল, তারা এগিয়ে এসে আমাকে ভিতরে নিয়ে যায়। তো রাজারবাগে তখন আসলে একটা ভয়াবহ এবং একটা বিপজ্জনক পরিস্থিতি ছিল। 400-500 পুলিশ সদস্য অস্ত্রসহ তারা সেখানে সাদা পোশাকে ঘোরাঘুরি করতেছে, একটা উত্তেজনা। তাদের মধ্যে এই ধরনের একটা ধারণা আসছে যে বিসিএস পুলিশ অফিসাররা তাদের সঙ্গে বিট্রে করেছে, তাদের নেতৃত্বে তারা এই কাজগুলা করেছে, এখন তারা কেউ নাই। তাই সুতরাং একটা ক্ষোভ তাদের মধ্যে কাজ করতেছে। তখন আমি তাদের কাছে গেলাম, আমি তাদেরকে বললাম যে দেখো, পুলিশের যারা এতদিন নেতৃত্ব দিয়েছে আমি কিন্তু তাদের মধ্যে কেউ না, আমি এই পুলিশ টেলিকমের এই কাজে ব্যস্ত ছিলাম, এই ধরনের কোনো অপারেশনাল কাজে আমি জড়িত ছিলাম না। বাট আজকে তোমাদের এই বিপদে আমি আসছি এবং একটা উদ্দেশ্য নিয়ে আসছি, যে আমাদের যে সমস্ত পুলিশ সদস্য নিহত হয়েছে তাদের যে মৃতদেহ এগুলিকে সংগ্রহ করা এবং ধর্মীয় মতে সৎকারের ব্যবস্থা করা। তো তোমরা প্লিজ আমাকে হেল্প করো। তো তখন তারা আমার কথায়, তাদের মধ্যে যে ক্ষোভ কিছুটা প্রশমিত হয়। প্রশমিত হওয়ার পরে আমরা ওই যে আমাদের যে গ্রুপ বিভিন্ন জায়গায় পাঠালাম, সেখান থেকে মৃতদেহ। এখানে একটু মাঝখানে একটু প্রশ্নটা করি, সেইটা হচ্ছে যে আপনার তখন মানে আপনি তো প্রথম পুলিশ কর্মকর্তা যাকে 5 আগস্টের পরে আমরা আসলে আমাদের ক্যামেরায় পেয়েছি। আমি সে সময় দেখে, কিন্তু আমাদের কাছেও অনেকে প্রশ্ন করেছেন যেসব পুলিশ কর্মকর্তা বা আপনার ফোর্সের যারা আসলে মারা তারা বিচার পাবেন কি না, বা তারা মানে তাদের
পরিবারের প্রতি আসলে ঠিকমতো পুলিশের পক্ষ থেকে যেটাকে আপনার সহকর্মী কেউ মারা গেলে যে বেনিফিট বা যেগুলি খোঁজ খবর খেয়াল আপনারা রাখেন সেগুলি রাখতে পারছেন কিনা এরকম? আমরা ওই যে জিনিসটা আমি বললাম যে প্রথম দায়িত্ব ছিল যে আমার যেটা দায়িত্ববোধ থেকে আমি এই কাজটা করেছি সেটা হলো তাদের ধর্মীয় মতে সৎকার হোক, তারপরে তাদের মৃত্যুর বিষয়ে এবং তাদের ক্ষতিপূরণ এটা আপনার পুলিশ বাহিনী কিংবা সরকারিরা বিবেচনা করবে যে তাদের জন্য কি করা হবে কি হবে না এটা। ওকে, বাট আমি যে প্রাথমিক কাজ যে তাদের প্রত্যেকটা মানুষেরই রাইট আছে তার ধর্মীয় মতে তার সৎকার হওয়াটা, এটা তার একটা জাস্ট ওই কাজটুকু আমি তখন করেছি। আপনার আবার ওই জায়গায় ফিরে আসি, 24/6 আগস্ট আপনি যখন ফোকাল পারসন, মানে আপনি বললেন যে কেউ তো আসলে দায়িত্ব দেয় না, দায়িত্বটা আপনি আপনার দায়িত্ববোধ থেকে আপনি দায়িত্ব নিলেন, তখন আপনি বলছিলেন, আপনাকে আমি কোট করতেছি, বর্তমানে আমরা সংকটময় সময় পার করছি, আমাদের অনেক পুলিশ সদস্য মারা যাচ্ছে, তাদের মধ্যে অনেক ভয়ভীতি কাজ করছে। 12-14 মাস পার হলো। মাননীয় মহাপরিচালক, আপনি কি মনে করেন যে পুলিশের ভয় এখন একটু কমেছে? কি মনে হয়, মানে এটার ভালো মূল্যায়ন আপনারা করতে পারবেন, জনগণ করবে যে পুলিশ তখন কি অবস্থায় ছিল, আজকে কি অবস্থা আছে। তা আমি মনে করি যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অপরাধ নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করতেছে। তবে জনগণের প্রত্যাশা পূরণের জন্য যতটুকু দরকার ততটুকু পারতেছি কিনা সেটা নিয়ে হয়তো ডিবেট থাকতে পারে। বাট আমার মনে হয় এখন আমরা সারা দেশই পুলিশ বাহিনী আগের চেয়ে অনেক বেশি সুসংহত এবং আমরা আমাদের দায়িত্ব মোটামুটি নির্ভয়ে এখন পালন করতেছি। তবে জুলাই আগস্টের ওই ট্রমা হয়তো অনেকের মধ্যে থাকতে পারে, বাট আমার মনে হয় এটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি এবং আমাদের এই যে দায়িত্ব, বেসিক যে দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন করা, এগুলা পুলিশ বাহিনী সারা দেশে এখন করতেছে। তবে জনগণের প্রত্যাশা মতো হচ্ছে কিনা সেখানে হয়তো ঘাটতি থাকতে পারে, বাট আমরা করে যাচ্ছি, সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। এখানেও যদি আমি একটা সম্পর্ক প্রশ্ন করি, জনগণের প্রত্যাশা পূরণ করতে গিয়ে বাংলাদেশের পুলিশ বাহিনীকে অনেক সময় তাদের কাজের চেয়ে এক্সট্রা কাজ করতে হয়। তাদের কোনো 8 ঘন্টা 10 ঘন্টা কোনো মানবিক আওয়ার সেটা অনেক সময় থাকে না, অনেক সময় এক্সট্রা কাজ করতে হয়েছে, অনেক সময় অনেক কঠিন মেজার নিতে হয়েছে। সেইটা কোনো সময় পলিটিক্যাল চাপে, কোনো সময় নিজেরা উদ্যোগ নিয়েও করছেন, তো এর জন্য আসলে তাকে সমালোচিতই অনেক বেশি হইতে হয়েছে। এখন কি জনগণের উপকার হোক আর না হোক, পুলিশ বাহিনী কি সেইভাবে, আমি শুধু পুলিশের কথা, আমি আপনার বাহিনীর কথাও বলি যে আমরা আগে দেখছি যে কোনো সময় যে কোনো কিছুর জন্য র্যাবকে ডাকা, আবার দেখছি যে র্যাবের ক্ষেত্রে গুম হচ্ছে কিনা, খুন হচ্ছে কিনা, র্যাব নানা রকম অসদাচরণ করছে কিনা সেটা দেখা, এইটার এখন কি অবস্থা? মানে আপনি কি এটার মধ্যে একটা ব্যালেন্স? র্যাবের যদি দায়িত্ব বলেন, আমরা র্যাবের যে আমাদের যে ম্যান্ডেটের দায়িত্ব, আমরা ওই দায়িত্বের মধ্যে আমরা কনফাইন্ড আছি। সেটা হলো অবৈধ অস্ত্র উদ্ধার, তারপরে আপনার আর্মস গ্যাং যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা, আপনার গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং মামলার তদন্ত, যেটা সরকার কর্তৃক আমরা নির্দেশিত হবে, সরকার আমাদেরকে যে আদেশ দেবে সেই মামলাগুলি তদন্ত। তো আমরা ভেরি মাচ উই আর কনফাইন্ড উইথ দিস আমাদের অ্যাক্টিভিটিস। আপনি যে কথাগুলো বললেন যে ধরে আনা বেশি ওভার এজিলিটি, এটা যেমন আপনার যে গুম খুন ক্রসফায়ার, এটা আমাদের বা কোনো বাহিনীরই আইনসঙ্গত কোনো কাজ না, এটি নিঃসন্দেহে বেআইনি কাজ এবং ফৌজদারি অপরাধের কাজ। তো সুতরাং র্যাবের কোনো সদস্য বর্তমানে জুলাই আগস্টের পরে কোনো সদস্যই এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নাই। এই অন্যায়ের বা এই ফৌজদারি অপরাধের দায় এই বাহিনীর কেউ আর নিতে ইচ্ছুক না এবং করবেও না। বাট আমরা আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে, যেমন আপনার জুলাই আগস্টের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট ঘাটতি ছিল, তখন আমাদের ম্যান্ডেটের বাইরেও ল অ্যান্ড অর্ডারের কাজগুলো আমাদের ওটা করতে হয়েছে, যদিও যেটা আমাদের কিন্তু ম্যান্ডেটের কাজ না। যেমন আপনার আশুলিয়া, সাভার, গাজীপুরে গার্মেন্টসের যে আন্দোলনগুলো হলো, সেখানেও আমাদের সেটা প্রশমিত করার জন্য যৌথ বাহিনীর সাথে, সেনাবাহিনীর সাথে, পুলিশের সাথে আমরা কাজ করেছি। এবং সারা দেশই ওই সময় আপনার চুরি ডাকাতি এগুলো বন্ধের জন্য আমাদেরকে রোবাস্ট পেট্রোলিং করা, এই কাজগুলো আমাদের করতে হয়েছে এবং আমরা এখনও সেগুলো করে যাচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য। তো আমরা ওই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য যতটুকু করা আমরা চেষ্টা করে যাচ্ছি।